খোলা জায়গার দরকার নাই, রুমটা একটু বড় চাই। বোকারাই কথা বলে ভাই, একদম একদম খাঁটি কথা বলছেন ভাই। ওই পিছনে হচ্ছে আগুন, ওই আগুন অনেক দুষ্টামি করতেছিল, ওর মায়ে আগুন আগুন করে চিৎকার করে ডাকতেছিল। বাড়ি গাড়ি বউ এগুলো আমার পার্সোনাল ব্যাপার। ইচ্ছে হলে তোমরা থাকো, ইচ্ছে হলে তোমরা না থাকো। তাহলে আপনারা দুটো অন্যায় করছেন জেনে শুনে। প্রথমত আপনারা নিজেদের জীবনকে মূল্যায়ন করছেন না, তাতে কি হচ্ছে, তাতে সমাজের কাছে মানুষের কাছে আপনারা মূল্যহীন হিসেবে প্রতীয়মান হচ্ছে। আচ্ছা, পুরুষরা আমাদেরকে ছাড়া কি করতে পারে বলুন তো? ওরা আমাদের সাহায্য ছাড়া কি আসলে কিছু করতে পারে? আমরা নারীরা অনেক বড় শক্তি, নারী শক্তি বড় শক্তি। ঘরে থাকতে ভালো লাগে না? না না না, আপনারা তো পুলিশ খোঁজে। কি কোন কেন? কেন আপনি নাকি ওই যে মলম পাটির লোকজনদের কেউ চিনেন? মানে চোখ দুটো তো মনে হচ্ছে রক্ত, মনে করেন বাইরে থপ থপ করে বাইরে পড়বে। পুরো মনে হইতেছে আপনি একটা লেলিহান শিকা নিয়ে আসেন। আমার দেখে তো ভয় পাইব, তাই না? ভয় পাবে মানে কি, এমন যে ফিট পড়ে যেতে পারে। আমার কথা হচ্ছে ভাই, বাড়িওয়ালাকে এমন ভয় দেখাইতে হবে যেন বাড়িওয়ালা মনে করেন যে সারা জীবনের জন্য বোঝা যায় যে সে কত বড় একটা অন্যায়কারী, কত বড় একটা সে দুর্নীতিবাজ, কত বড় একটা মনে করে একটা বিভৎস লোক। এটা প্রমাণ করতে হবে এবং আপনাকে সেরকম ভয় পাওয়া দিয়ে আমাদের চলে আসতে হবে। শোনো, আমি যাই তো হুঙ্কার দেবো, হু হু হা হা, যেটা করবো না ও তো আমার দেখে এমনি ভয় পাইবো। আর যদি বেশি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে, আস্তে গামছাড়া দিয়া মুখের মধ্যে ঢুকাই দেবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ধরো যদি উল্টে আসে আমারে ধরে, তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো, তুমি কিন্তু ভাই আমার ভিতরে যে উদ্ধার করবো। আরে সেজন্য তো আমি আছি, ওটা নিয়ে আপনার চিন্তা নেই। আর যদি বাড়িওয়ালার বউ কিছু করতে আসে, বাড়িওয়ালার বউ রে না, বাড়িওয়ালার বউরে আমি কি করবো? সুন্দর দিকে একটা সালাম দিয়ে বলবেন যে খালামা ভালো আছেন, কই দৌড় দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি একটু। তুমি এইখানে থাকবা। হ্যাঁ আমি আসছি। কে? আসছি আসছি আসছি, আরে আসছি রে বাবা। কে রে বাবা এরকম করে? হ্যাঁ কে? কে? কি আপনি? কে? তুমি আমার চেনো না? আমি তো জুলহাস, জুলহাস, এই যে গাল কাটা জুলহাস, টাকা 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 ডাকাতি করছে, কাটছে, ঠিক আছে? গাল কাটা জুলহাস আমি। এই বাড়িটা যে 2 নাম্বার হয়ে বানাইছিস না, সব কিছু আবার 1 নাম্বার করবি না? ঠিক আছে। লোকটা বলে কি? আমার দিকে তাকা। তোর এই বাড়িতে কোনো ব্যবস্থা রাখছ? কোনো ব্যবস্থা রাখছ না? আগুন নিবানোর ব্যবস্থা নাই। তোর বাড়ির চারিদিকে তো পানি জমাইছিস কেন? মশারও বানাইছো। তোর মতো যত খারাপ লোক আছে না, সবার ঘরে ঘরে আমি যাবো, যাইয়া এই খারাপ লোকগুলোরে ধর্ম, এই হাতটা ধইরা সবার এভাবে আমার হাতে কামড় দেবো, ঠিক আছে? সে জঙ্গলে যদি ঘৃণা ওঠে না, জঙ্গল দেখা সালামালাইকুম আসিফ ভাই। ভাই আপনি এটা কোনো কথা কইলেন? সগির পারে না পৃথিবীতে এমন কোনো কাম আছে? আরে রাস্তা থেকে ময়লা টোকায় ব্যাগে ভরে আপনার কাছে নিয়ে আমু, আরে এটা তো সগিরে কেঙ্গুলের কাজ মিয়া। আপনি যদি বলেন ঢাকা শহরে যত ডাস্টবিন আছে সব ডাস্টবিনের ময়লা টোকায় পিক আপ ভরে আপনার কাছে নিয়ে আমু, এটা কি করলেন আপনি? রাস্তার ময়লাই আনতে হবে। আচ্ছা আপনি কোনো চিন্তা করে না,
এই এলাকাতে যত গলি আছে সব গলিতে আমি ঘুরা ঘুরা দরকার লেবার লাগামু, তারপর সব ময়লা টুকাইয়া বস্তা বইরা আপনার কাছে নিয়ে আইলাম মাত্র। আপনি ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি, দেখেন সগির কি করতে পারে। আমার নাম সগির, আপনি কোনো টেনশন নিয়ে না ভাই, আইতাছি। জানি না রে বাবা, সারাদিন ধরে এই পচা গন্ধ কোথা থেকে আসছে খুঁজেই পাচ্ছি না। সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও নাই। ইঁদুর টিঁদুর মরে নাই তো? না রে, সব জায়গায় খোঁজা শেষ, কোথাও ইঁদুর টিঁদুর কিচ্ছু নাই। কি হলো আল্লাহ জানে, কোথা থেকে এরকম বাজে গন্ধ আসছে আল্লাহ জানে। এই, কে ময়লা ফেললো রে? আমি 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 মানে আমি না আমি না আসিফ ভাই বললো তাই ফেললাম। কি করলি? কি বলে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। না না, ওই যে আসিফ ভাই বললো তো তাই কাজটি করে আসলাম। এই, এমন কাজ কেন করতে বললো? ওর মাথা ঠিক আছে তো? আমার তো মনে হয় আসিফ ভাইয়ের মাথা পুরোপুরি ঠিক আছে। তিনি আমাকে বললেন, এই যে আমরা বাড়ি করার সময় রাস্তার জন্য জায়গা রাখি না, ময়লা ফেলানোর জন্য জায়গা রাখি না, আজ থেকে 10 বছর পর এই শহরে বাড়ি আর রাস্তা ছাড়া কোনো জায়গা থাকবে না। তখন মানুষ ময়লা ফেলাবে কোথায়? মাথার উপরে না, হয় রাস্তায়, না হলে দরজার সামনে। আর এরকম দুর্গন্ধ ছড়াবে। তাই আমাদের এখন থেকে এই দুর্গন্ধ সহ্য করার ক্ষমতা অর্জন করা উচিত। তাই তো আমি আসিফ ভাইয়ের কথা মতো রাস্তা থেকে সকল ময়লা আবর্জনা বস্তা বেরাই না এই বাড়ির সকল ফ্ল্যাটের সামনে রেখে আসছি, যাতে করে তারা দুর্গন্ধ সহ্য করে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা যারা বাড়ি বানাই, তারা বাড়ি বানানোর সময় 1 ফুট ফাঁকা জায়গা রাখি না, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখি না। সামান্য বৃষ্টির পানিতে বাড়ির সামনে নদী হইয়া যায়। ময়লা আবর্জনা মলমূত্র, কি দুর্গন্ধ ছড়ায়। যেই লোকের 5-5টা 5 গাড়ি আছে, সেও এই গন্ধ থেকে বাঁচতে পারে না। এখনই যদি এই অবস্থা হয় আর আমরা যদি সচেতন না হই, তাহলে আগামী 10 বছর পরে আমরা তো শহরটাকে ধ্বংস করে ফেলাম। তখন কি হবে? তখন বর্ষার পানি শীতকালেও ফুরাবে না। সারা শহরে শুধু পানি আর পানি, গন্ধ আর গন্ধ। চুলকানি, খাওয়ানি, আমেশা, হাবিজাবি, পানির ভেতর রোগ সহ হাজার হাজার নতুন নতুন রোগের আবিষ্কার হবে। ডাক্তাররা সেসব রোগের নামও জানবে না। আপনার আমার সন্তানরা যখন পৃথিবীতে আসবে, তখন তারা রোগী হয়ে আসবে, তারা ধুকে ধুকে মারা যাবে। এই শহরটা পুরো নরক হয়ে যাবে। যদি পারেন, যারা এই শহরটাকে নরক বানাচ্ছে তাদের ধরেন, পুলিশে দেন। তোকে পুলিশে দেওয়া উচিত। দিন, তাতে কি হয়েছে? মা, আমার মাথা ভঙ্গ করতে কি করবো তুমি বলো না। মাথা খারাপ হয়ে গেছে। আমি কথাটা শুনে থাকো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই যে আমাদের প্রিয় জসিম ভাই, সেই জসিম ভাই এতদিন একটা ছুপড়ি ঘরে তিনি তার আন্দোলনকে বেগবান করেছেন। তিনি আন্দোলন করেছেন অনিয়মের বিরুদ্ধে, তিনি আন্দোলন করেছেন অনিয়ন্ত্রিত সমস্ত জিনিসপত্রের বিরুদ্ধে। আজকে তার সেই আন্দোলন একটি বেগবান পর্যায়ে চলে যাচ্ছে। তাই আজকে আপনাদের যারা দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এখন কথা বলবেন আমাদের প্রিয় জসিম ভাই। তালি হবে। আমার ভাই তোমার ভাই জসিম ভাই, জসিম ভাই। আমার ভাই তোমার ভাই জসিম ভাই, জসিম ভাই। ভাই সকল, আপনারা যে যেখান থেকে আমার কথাটা শুনতে পান, একটু মন দিয়ে শুনবেন। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। মনে করেন, এই যে ভাড়াটিয়ারা বাড়ি ভাড়া করার জন্য যখন বিভিন্ন বাড়িতে যায়,
প্রথমেই বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কাছে পরিচয়পত্র চায়, সাথে নানান রকম তথ্য চায়। ভালো কথা, দেবে তারা, কিন্তু ভাড়াটিয়াদের উচিত বাড়িওয়ালার কাছেও তথ্য চাওয়া। যেমন ব্যক্তিগত তথ্যগুলো চাইবে, ঠিক তেমনি ভাবে এই বাড়ির যাবতীয় তথ্য চাইবে। যেমন এই বাড়ি করার সময় যে নকশাটা করা হয়েছিল, সেই নকশাটা রাজুকের অনুমোদন কিনা, সয়েল টেস্ট ঠিকঠাক মতো হয়েছিল কিনা, এই জাতীয় তথ্য, মানে বাড়ির যাবতীয় তথ্য বাড়ির সামনে ঝুলাই দিতে হবে। যেই বাড়ির সামনে এটা ঠিকঠাক মতো ঝোলানো থাকবে, সেই বাড়ির নাম দেবো আমরা জান্নাতি বাড়ি। আর যেই বাড়িওয়ালা এই তথ্য দিতে পারবে না, আমরা সেই বাড়ির নাম দেব জাহান্নামী বাড়ি। এইবার কথা আছে, শুধু ওই বাড়ির নাম দিলেই কিন্তু শেষ না। আমরা যে বাড়িওয়ালা ঠিকঠাক মতো ম্যাটেরিয়াল সমস্ত কিছু মেনটেন করে বাড়িটা তৈরি করছে, সেই বাড়িওয়ালাকে আমরা বলবো গৃহবন্ধু। আর যে বাড়িওয়ালা ভেজাল দিছে, ঠিক মতো রড দেয় নাই, পাইলিং করে নাই, ভেজাল সিমেন্ট দিছে, সেই বাড়িওয়ালারে আমরা কি বলবো? গৃহশত্রু। ভাই সকল, বাড়ি বানানোর পরে ওই বাড়িতে তো শুধু একটা বাড়িওয়ালা থাকে না, অনেক মানুষ থাকে। তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে, একটা বাড়ি যখন তৈরি হয়, আশেপাশের লোকজন আপনারা যারা থাকেন তারাও এসে দেখবেন যে ঠিকঠাক মতো কাজ হইতেছে কিনা, ঠিকঠাক মতো ম্যাটেরিয়াল সেখানে দিচ্ছে কিনা। মোট কথা হচ্ছে, তোমার বাড়ি আমার না, আমার জীবন তোমার না। কি দাঁড়ালো? তোমার বাড়ি আমার না, আমার জীবন তোমার না। রাতের শেষে আসে দিন, বাঁচার মোদের সুযোগ দিন। আরেকটা কথা আছে, শুধু বাড়িওয়ালাদের দোষ দিলে তো হবে না। যারা ওই বাড়িতে বসবাস করবেন, ভাড়াটিয়ারা, তারাও খেয়াল রাখবেন ওই বাড়িটা যেন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, আশেপাশে যেন ময়লা পানি জমে না থাকে, মশার উপদ্রব না হয়। এই বিষয়গুলো সম্মিলিতভাবে সবার একটা প্রচেষ্টা থাকতে হবে। সালাম স্যার, কি হচ্ছে এখানে? নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে নাকি? স্যার কোনো নাশকতা নয়, সবচাইতে বড় অধিকার হচ্ছে বাঁচার অধিকার। আমরা বাঁচার জন্য আন্দোলন করছি স্যার। খুলে বল, নইলে এমন মাইর দেব বোমের মতো কথা পেট থেকে বেরিয়ে যাবে। স্যার বাড়ি বানানোর নিয়ম মেনে যাতে বাড়ি বানানো হয়, সেজন্য আমরা একত্র হয়েছি। আমাদের যাতে আগুনের উপরে মরতে না হয়, তার জন্য আমরা আন্দোলন করছি স্যার। এই দেখুন স্যার, নিরাপদ বাড়ি নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলন। আপনারাও অংশগ্রহণ করুন স্যার, প্লিজ স্যার, আসুন স্যার, আসুন। স্যার, পুলিশ বলে আগুন তো আর আমাদেরকে মাফ করবে না। আগুন আর এডিস মশা পুলিশ চেনে না। চলেন স্যার, আমরা এই আন্দোলনে যোগ দিই। চলো, গন্ডগোল যেন না হয় সেটা তো আমাদেরকে দেখতে হবে। যতই বাধা আসুক না কেন, আমাদের এই আন্দোলন বন্ধ করা যাবে না। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের জীবনের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই আন্দোলনে সফল না হব, আন্দোলন চলতে থাকবে। এত বড় কাজ একাই করবেন? আমাদেরকে লাগবে না? রবি ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কোথাও একলা যেতে হবে না, সব আমরা একসাথে যাব। বাহ, ভালো তো। তুমি আজকাল তাহলে নিজের কথা ছাড়া দেশের কথাও চিন্তা করছো। আমরা কাছির ঠেকির এত বুদ্ধি হলো কি করে বলো তো? তোমার জন্য। আমার একটু কিছু বলার আছে। সমাজকে যদি জাগাতে হয়, তাহলে নারীদেরকেও জাগাতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, নারীরা যদি আপনাদেরকে সহায়তা না করে, তাহলে কি কখনোই সম্ভব একটা বাড়িকে সুন্দর বা আদর্শ বাড়ি হিসেবে পরিণত করা? একটাবার ভেবে দেখেন তো, নারীরা যদি প্রত্যেকটা বাড়ির ছাদে একটা করে বাগান করে, গাছ লাগায়, ফলমূল লাগায়, তাহলে কি হবে পরিস্থিতিটা? পুরা ঢাকার অবস্থাটা কি দাঁড়াবে? লক্ষ লক্ষ ছোট ছোট বাগান মানে হচ্ছে লক্ষ লক্ষ অক্সিজেনের কারখানা। আর আমরা নারীরা যদি বাড়ির চারপাশটা একটু খেয়াল রাখি, ময়লা আবর্জনা যেন না জমে সেদিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু শহর থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া সব উধাও হয়ে যাবে। মশা আপনারা সবাই খুব ভয় পান, তাই না? আমরা যদি সবাই একটু সচেতন থাকি, নারীরা যদি এই বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করি, তাহলে আমি হলফ করে বলতে পারি ঢাকা থেকে মশা একেবারে উধাও হয়ে যাবে।
আর সুন্দরীর প্রতি জন্মগত যে একটা ভালোবাসা আমাদের সবার, সেই ভালোবাসা থেকে প্রতিটা বাড়ি সুন্দর করার দায়িত্ব আমরা নিজেরা হাতে নিই। ভাবি দেখছেন এই যে এত লোককে লিফলেট দিচ্ছে, কেউ পড়তেছে না, কেউ বাতাস করতেছে, কেউ ঠোঙ্গা বানাইতেছে, কেউ ফালাই দিচ্ছে, এটা কোনো কথা? ভালো কাজ কি একদিনে শেখা যায়? একদিনে শেখা যায় না। এই যে ধরো ছোট বাচ্চাদেরকে সরে ক খ এগুলো শেখানো হয় না, ওরা কি একদিনেই বলতে পারে? পারে না। ওদের সামনে বারবার বারবার এটা বলতে হয় এবং একসময় ওরা শিখে ফেলে। ভালো কাজও হচ্ছে এরকমই, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, দেখবে এক সময় না এক সময় মানুষ শিখেই যাবে। আপনি আসলেই নেত্রী, চলেন কাজ করি। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমাদের দেশে বড় বড় প্রজেক্ট বা বড় বড় কোম্পানির কাজ ছাড়া সাধারণভাবে ঢাকা শহর বা বিভিন্ন মফস্বল শহরে প্রচুর কনস্ট্রাকশন বা বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা করছি। তো সেই সাধারণ বিল্ডিং বা মালিকদের বিল্ডিং করার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ডিজাইনই তারা হয়তো পরামর্শকের কাছ থেকে নিয়ে থাকেন, কিন্তু আরও যে বিষয়গুলোতে পরামর্শ দরকার হয় বা অবশ্যই দরকার সেগুলো নেওয়া হয় না। যেমন একটা বিল্ডিংয়ের অপরিহার্য আরও 2-3টা জিনিস আছে, যেটা হচ্ছে বিদ্যুৎ, একটা হচ্ছে পানি, এবং বর্তমানে এটা আরও গুরুত্বপূর্ণ যে জ্বালানি বা গ্যাসের ব্যবস্থা। এই 3টা বিষয়েও পরামর্শকের বা কনসালটেন্টের কাছ থেকে ডিজাইন এবং নকশা এবং পরামর্শ নেওয়া জরুরি। এটা খুব স্বাভাবিকভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন, বাট তারপরেও আমরা 2-1টা বিষয়ে আলোকপাত করে এটার গুরুত্ব বোঝাবার চেষ্টা করব। ধরুন বিদ্যুতের ক্ষেত্রে ধরা যাক যে বিদ্যুতের ক্ষেত্রে স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল ডিজাইন যেমন খুবই অপরিহার্য, বিদ্যুৎ তার থেকেও আমি বলবো আরও বেশি অপরিহার্য। কারণ আপনারা জানেন অধিকাংশ দুর্ঘটনা বা ফায়ার এই বিদ্যুৎ থেকেই হয়ে থাকে। তো আপনি যদি প্রপার ইলেকট্রিক্যাল ডিজাইনার থেকে আপনার নকশা প্রণয়ন না করেন তাহলে কি হবে? হয়তো দেখা যাবে যে আপনার কোনো এলিমেন্টগুলো আন্ডার ডিজাইন হয়ে আছে, আবার কোনো এলিমেন্টগুলো ওভার ডিজাইন হয়ে আছে। আপনি যখন ব্যবহার করতে যাবেন আপনার মনের অজান্তেই যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করার জন্যে পার্টস বা যন্ত্রগুলো আপনার বিল্ডিংয়ে সংযোজন করা হয়েছে সেটা আর আপনাকে সাপোর্ট দিচ্ছে না, তখনই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। আপনারা জানবেন আমাদের দেশে এখন ন্যাচারাল যে তিতাস বা অন্য প্রাকৃতিক সোর্স থেকে আমরা গ্যাস ব্যবহার করতাম তার পরিমাণ বা দেশের অন্য প্রয়োজনের কারণে বাসাতে সেই গ্যাস সাপ্লাই দেওয়াটা ধীরে ধীরে
নিরুৎসাহিত করা হচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা প্রপার ইঞ্জিনিয়ারের কাছ থেকে, বিশেষ করে ভবনের নকশা করার সময় আর্কিটেক্ট আপনাদেরকে, এখন যে আমরা সিলিন্ডার গ্যাসের যে সেন্ট্রাল ব্যবস্থা করতে পারি, সেটার জন্য যদি আপনি জায়গা না রাখেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। সো আপনাকে বিল্ডিংয়ের নিচতলায় কোথায় আপনি সেন্ট্রাল সিলিন্ডার সিস্টেমটা বসাবেন এবং সেখান থেকে কিভাবে আপনার ব্যবহারের জায়গা, মানে আপনার রান্নাঘরে এটা যাবে, সেইটা কিন্তু নকশার মধ্যে ইনক্লুড করে নিতে হবে। তখনই আপনি দুর্ঘটনামুক্ত এবং আপনার বিল্ডিংয়ের অন্য নকশার সাথে সমন্বয় করে আপনি গ্যাস সিস্টেমটাও ডিজাইন করে নিতে পারেন। ধন্যবাদ।